বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বিগত এক সপ্তাহ বোধহয় কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, সেই কারণে সকল শিক্ষার্থীর কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সামনে আমরা জানি এসএলএসটি পরীক্ষা হবে 9, 10, 11, 12-এর। বিগত 10 বছর কি 12 বছর আমাদের রাজ্যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি এবং হাতে অল্প খুব সময়, বেশি সময় নেই, তার মধ্যে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। তো আজকের মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এসএসসির জন্য, বিশেষ করে 9-10 যারা 9-10-এর জন্য যারা শিক্ষকতার পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতচন্দ্র। আমরা জানি যে মধ্যযুগের অন্যতম কবি হচ্ছে ভারতচন্দ্র। আমি শেষ কবি বলবো না, কারণ অনেকে বলে শেষ কবি, কিন্তু ভারতচন্দ্রের পরেও কিন্তু অনেক কাব্য লেখা হয়েছে। সেটা আমি বাংলা সাহিত্যের যে যুগবিভাগ বলে একটা আলোচনা করেছি, সেখানে আমি ভারতচন্দ্রকে মধ্যযুগের শেষ সীমানায় না রেখে আরও তারপরেও কিছু কিছু লেখা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করেছি। আজকে মূলত আমি ভারতচন্দ্র নিয়ে আলোচনা করব। ভারতচন্দ্র বলতে ভারতচন্দ্রের যে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য এবং তার অন্নদামঙ্গলের বিভিন্ন খুঁটিনাটি তথ্য, যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। শুধু এসএসসি নয়, পাশাপাশি নেট সেটেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। তাই তাদের জন্য কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমত বলবো যে ভারতচন্দ্রের যে জন্ম মৃত্যুর কথা আমরা বলবো। ভারতচন্দ্রের জন্ম হচ্ছে 1713 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছে পেড়ো, আমতা থানা, হাওড়া জেলা, এবং মৃত্যু হয়েছে 1760 খ্রিস্টাব্দে। পিতার নাম হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায় মুখোপাধ্যায়, মানে পরবর্তীকালে মুখোপাধ্যায় হয়েছিল। মায়ের নাম ভবানী, স্ত্রীর নাম রাধা, পুত্রদের নাম হচ্ছে পরীক্ষিত, রামতনু, ভগবান, এবং বর্তমান যে সমস্ত বংশধর রয়েছে তারা হচ্ছে অমূল্য রায়, অখিল রায়। এরা মূলা জোড়ে এখনো রয়েছে। এবং এরপরে আমি যে তথ্যগুলো দেব, ভারতচন্দ্র কিন্তু আমরা প্রত্যেকে জানি যে ভারতচন্দ্র শুধুমাত্র অন্নদামঙ্গল, মানে অন্নদামঙ্গলটা বেশি জনপ্রিয় এবং প্রচারিত, কিন্তু অন্নদামঙ্গল ছাড়াও তিনি আরও অনেক কাব্য কিন্তু লিখেছিলেন। সেইগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। যেমন হচ্ছে সত্যপীরের কথা। সত্যপীরের কথা লিখেছেন 1737 খ্রিস্টাব্দে। রসমঞ্জুরি লিখেছেন 1749 খ্রিস্টাব্দের পরে। নাগাস্টক লিখেছেন 1745 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে। এছাড়া লিখেছেন তিনি গঙ্গাষ্টক, চণ্ডী নাটক, কবিতাবলী, পত্রানুবাদ, এগুলো তার লেখা। এবং অন্নদামঙ্গল কাব্যের 3টে খণ্ড রয়েছে, যার রচনাকাল হচ্ছে 1752 খ্রিস্টাব্দ। এবং এই 3টে খণ্ডের নাম হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর আর মানসিংহ। অর্থাৎ তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে এগুলো থেকে, অন্যতম তো অন্নদামঙ্গল, তার কয়টি খণ্ড? 3টে খণ্ড। প্রকাশকাল 1752, 3টে খণ্ড কি কি, এগুলো আছে। তার প্রথম কাব্য কোনটি? এটা হচ্ছে সত্যপীরের কথা। কত সালে রচিত? 1737 খ্রিস্টাব্দে। এবং এটি ত্রিপদী ছন্দে লেখা। এই সত্যপীরের কথাটা, সত্যপীরের বত প্রাচা কথা পাঁচালি নিয়ে এটা লেখা হয়েছে। তার আশ্রয়দাতা হীরারাম রায়ের আদেশে এটা লিখেছিল। ঠিক আছে। রসমঞ্জুরি, অনেকে মনে করেন রসমঞ্জুরিকে মৈত্রী কবি ভানু দত্তের রসমঞ্জুরির বঙ্গানুবাদ। গঙ্গাষ্টক তো বুঝতেই পারছো, গঙ্গা দেবীর শ্লোক। চণ্ডী নাটক একটা অসমাপ্ত রচনা। 3টে খণ্ডের কথা বললাম। অন্নদামঙ্গল, যেখানে অন্নপূর্ণার পূজা প্রচারের কথা রয়েছে। তিনি হরিহরের বাড়ি থেকে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাত্রা পর্যন্ত এই অংশ রয়েছে, এবং এখানে আমরা দেখব ব্যাসের কাশী নির্মাণ, তার ঔদ্ধত্য, এবং শিবের শিবকে অভিশাপ, শিবের অভিশাপ প্রদান, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো এখানে রয়েছে। কালিকামঙ্গল, বিদ্যাসুন্দর, সেখানে বিদ্যা এবং সুন্দরের যে প্রণয় কাহিনী বর্ণনা করা হয়েছে। এবং মানসিংহ অন্নপূর্ণা মঙ্গলে কিন্তু অন্নদার ভবানন্দ মজুমদারকে কৃপাদান, এবং এখানে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এসেছে, ঐতিহাসিক চরিত্রের কিছু কিছু কথা কিন্তু আমরা এখানে পাবো। সেটা আমি পরে বলে দিচ্ছি আর কি একটুখানি। এবারে যে অংশগুলো আসতে পারে এখান থেকে ছাড়া, যেটা একটু আগে বললাম, যেখানে অনেক ঐতিহাসিক ব্যক্তির কথা আছে, বলে দেবে যে কোন ঐতিহাসিক চরিত্রের কথা এখানে নেই নিম্নোক্তদের মধ্যে, বা কোনটা আছে। তাহলে জানতে হবে, তাহলে প্রথমত জানতে হবে এখানে কোন কোন ঐতিহাসিক ব্যক্তির কথা আছে, টোটাল জানতে হবে।
না আমরা দেখব ঐতিহাসিক ব্যক্তি রাজা কৃষ্ণচন্দ্র আছে, সুজা খাঁ আছে, সরফরাজ খাঁ আছে, আলিবর্দী খাঁ আছে, সৌলত জঙ্গ, রুস্তম জঙ্গ, মুরাদ বাখর এবং ভাস্কর পণ্ডিতের কথা আছে। এবং এখানে আমরা দেখব তার যে 5টা পুত্রের প্রথম পক্ষের রাজা কৃষ্ণচন্দ্রের কিন্তু প্রচুর পরিমাণে তিনি বর্ণনা করেছে। রাজা কৃষ্ণচন্দ্রের প্রথম পক্ষের 5টা পুত্র ছিল শিবচন্দ্র, ভৈরবচন্দ্র, হরচন্দ্র, মহেশচন্দ্র, ঈশানচন্দ্র। এটা মনে রাখার একটা কায়দা হচ্ছে সবই কিন্তু শিবের অপর নাম। হ্যাঁ, শিব, ভৈরব, হর, মহেশ, ঈশান সবই শিবের অপর নাম। রাজা কৃষ্ণচন্দ্রের তার দ্বিতীয় পক্ষে 3টে জামাই ছিল, রামগোপাল মুখুজ্জে, নন্দগোপাল বারুরি আর শ্রীগোপাল চাটুর্যে, সবই গোপালের নামে। ঠিক আছে। আর 2 ভগ্নিপতি হচ্ছে অনন্তরাম চট্টোপাধ্যায়, বলরাম চট্টোপাধ্যায়। তাহলে রাম এখানে পেয়ে গেলাম। আর 3 ভাগ্নি জামাই হচ্ছে গোকুল বাড়ুজ্জে, কৃষ্ণজীবন মুখুজ্জে, গদাধর তর্কালঙ্কার। আর পিসার নাম হচ্ছে শ্যামসুন্দর চট্টোপাধ্যায়, তার 2 পিস্তুত ভাইয়ের নাম কৃষ্ণদেব, রামকিশোর রয়েছে। এছাড়া আমরা দেখব এই কাব্যের মধ্যে 84 পরগনার কথা বলা হয়েছে। কৃষ্ণচন্দ্রের যে এরিয়া 84 পরগনা, অর্থাৎ এখানে যে চারদিকে 4টে সীমানা কি ছিল, উত্তরে ছিল মুর্শিদাবাদ, পূর্বে ছিল ধুনাপুর বুড়োগঙ্গাপাড়, দক্ষিণে গঙ্গানগর আর পশ্চিমে গঙ্গা ভাগীরথীর খাত ছিল। এছাড়া এখান থেকে আমরা দেখব যে 3টে খণ্ডের মধ্যে অন্নদামঙ্গল যে প্রথম খণ্ড, সেটা অত গুরুত্বপূর্ণ একটা খণ্ড। এবং এখানে মোট কবিতা আছে 83টা এবং এখানে 8টা পর্ব আছে, 4টে পর্ব আছে। সেই 4টে পর্ব কি কি না, বন্দনা খণ্ড, গ্রন্থ সূচনা, দেবখণ্ড, নরখণ্ড। বন্দনাতে 8টা কবিতা রয়েছে, গ্রন্থ সূচনায় রয়েছে 2টো, দেবখণ্ডে 64টা আর নরখণ্ডে 9টা। তাহলে মোট কয়টা হলো? 83টা কিন্তু এখানে কবিতা রয়েছে। এছাড়া এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে না, এই অন্নদামঙ্গল কাব্যকে বিভিন্ন জন বিভিন্নভাবে আখ্যায়িত করেছে। যেমন ভারতচন্দ্র তার নিজের কাব্যকে বলেছে যে নতুন মঙ্গল কাব্য। তারা নতুন মঙ্গল কাব্য কে বলেছে? ভারতচন্দ্র নিজের কাব্যকে বলেছে। রবীন্দ্রনাথ এই কাব্য সম্পর্কে বলেছে যে রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনই তাহার কারুকার্য। গুরুত্বপূর্ণ। প্রমথ চৌধুরী বলেছে আসলে বিদ্যাসুন্দর কাব্য একখানি রোমান্টিক স্যাটায়ার। গুরুত্বপূর্ণ। এছাড়া এই অন্নদামঙ্গলের যে চরিত্রগুলো রয়েছে, দেব চরিত্র শিব, সতী, অন্নদা, নারদ, ব্যাস, গঙ্গা, মেনকা, কুবের, বসুন্ধর, নলকুবের। মানুষের মধ্যে রয়েছে ঈশ্বর পাটুনি, হরিহর, ভবানন্দ, মানসিংহ প্রমুখ রয়েছে। এছাড়া এই কাব্যের অন্নদামঙ্গলের যে 3টে খণ্ড, প্রথম খণ্ডে ঈশ্বর পাটুনির একটা বিখ্যাত কথা ছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। যখন দেবী পার্বতীকে, দেবী দুর্গাকে যখন গাঙ্গিনী নদী পার করে হরিহরের বাড়ি থেকে ভবানন্দ মজুমদারের বাড়িতে ঈশ্বর পাটুনি পার করে দিচ্ছে, তখন তার কাছে আশীর্বাদ চেয়েছিল, মানে দেবী বলছিল তুমি আমার কাছে বর চাও। তখন ঈশ্বর পাটুনি বলেছিল যে আমার সন্তান থাকে দুধে ভাতে। এটা এর মধ্যে একটা তাৎপর্য আছে যে আমরা আধুনিক যুগে যেহেতু প্রবেশ করছি, তো সেই ক্ষেত্রে আর কিন্তু ওই অভয়মঙ্গল কাব্যে বা চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দের যেখানে আমরা দেখব যে দেবী চণ্ডীর কাছে কালকেতু বর চেনেছিল 7 ঘোড়া ধন আরও নানা প্রকার ধন সম্পত্তি, এখানে কিন্তু সেটা হওয়ার সুযোগ নেই, কারণ সময় অনেকটা কিন্তু পেরিয়ে গেছে, সময় অনেক এগিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখন আমার সন্তান থাকে দুধে ভাতে, ভালো থাকে, যেন কাজ করে খেতে পারে। ঠিক আছে, এর বেশি আর কিছু পাওয়ার নেই, আর কিছু দেওয়ারও নেই। ঠিক আছে। এবং এই ভারতচন্দ্রের জীবনী যিনি লিখেছেন তিনি হচ্ছেন ঈশ্বরগুপ্ত, প্রথম তিনি জীবনী লিখেছেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে আসতে পারে, সেটা হচ্ছে মধ্যযুগের যে টেক্সটগুলো রয়েছে, শুধু অন্নদামঙ্গল কেন, আরও অনেক অসংখ্য কাব্য, সেখানে কাব্য রচনার শ্লোক কিন্তু সহজভাবে দেওয়া নেই। ঠিক আছে, কাব্য রচনার যে কবে হয়েছিল রচনাকাল সাল, এবং এটা বলে রাখি এখানে প্রসঙ্গে যে মধ্যযুগের কাব্যে প্রথম আমরা কিন্তু সাল তারিখ যুক্ত কাব্য হচ্ছে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। তিনি তার কাব্যের রচনা যে কাল সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে, আর কিন্তু কোনো কবি দেননি। সবগুলোতে কিন্তু অঙ্কশ বা অঙ্গতে নির্ণয় করতে হবে। প্রসঙ্গক্রমে বলে দিই যে মালাধর বসু যে নামটা দিয়েছিল সেটা সেখানে বলেছিল যে 1395 বৈশাখে গ্রন্থ আরম্ভন, 14/2 হইল সমাপন, অর্থাৎ স্পষ্ট সাল তারিখ। এবং আরেকটা খেয়াল করবে, এখানে কিন্তু শকাব্দে দেওয়া আছে মালাধর বসুর কাব্যে। তখন তারা বলে দিল যে, প্রশ্ন দিল যে মালাধর বসু তার কাব্যটি কত খ্রিস্টাব্দে রচনা শুরু করেছিল। তো আমরা পড়ে গেলাম 1395 বৈশাখে গ্রন্থ আরম্ভন, কিন্তু এটা শকাব্দে আছে। এর সঙ্গে এটা কিন্তু বলে দিলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু 78 যোগ করতে হবে। 78 যোগ করলে, অর্থাৎ শকাব্দের সঙ্গে 78 যোগ করলে খ্রিস্টাব্দ হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে আসি ভারতচন্দ্রের যে রচনাকাল জ্ঞাপক শ্লোক। এরকম 4টে শ্লোক দিয়ে দিতে পারে।
মুকুন্দ নামের একটা কবি কঙ্কর মুকুন্দের একটা শ্লোক দিতে পারে। শিবায়নের কোনো রামেশ ভট্টাচার্যের কাব্য রচনা একটা শ্লোক দেবে, আর ধর্মমঙ্গল কবি ঘনরাম চক্রবর্তীর একটা শ্লোক দিতে পারে, বা চৈতন্য চরিতামৃতের রচয়িতার একটা শ্লোক দিয়ে দেবে। এরকম একই রকম শ্লোক দিয়ে ভারতচন্দ্র দেবে, কার কোন শ্লোক দিতে পারে। তো ভারতচন্দ্রের যে শ্লোকটা দিয়েছে, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, সেই শোকে এই গীত ভারত রচিলা। চারটে এখানে ওয়ার্ড পাবো আমরা, বেদ, ঋষি, রস, ব্রহ্মা। বেদ মানে 4, ঋষি মানে 7, রস 6, ব্রহ্মা 1। তাহলে কত হলো? 4, 7, 6, 1। এটাকে যদি আমরা উল্টে দিই অঙ্ক সমগতিতে কি হয়ে যাবে? 1, 6, 7, 4। এই 1, 6, 7, 4 মানে 1674 শকাব্দ। 1674 শকাব্দের সঙ্গে যদি 78 যোগ করি তাহলে কি হবে? খ্রিস্টাব্দ চলে আসবে 1752 খ্রিস্টাব্দ। এইভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা। এবং ভারতচন্দ্র বহুমূত্র রোগে তিনি মারা যান। আরো কিছু কিছু আছে প্রশ্ন, যে কৃষ্ণচন্দ্র সভাকবির বেতন কত ছিল, রায়গুণাকর উপাধি কত সালে পেয়েছিল, তাকে সহযোগিতা কে করেছিল, তিনি অন্য কি নামে পরিচিত, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যদি আলোচনাটি বা এই তথ্যগুলি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।